যদিও ক্রোমোসোমে কিন্তু ক্রোমাটিড থাকে আর কি, ক্রোমাটিড অবস্থা তৈরি হয়, এটা আমরা শিখবো অবশ্য। তো দুইটা ক্রোমোসোম এক পর্যায়ে দেখা যায় এদের যে ক্রোমাটিড তৈরি হয়, সেই ক্রোমাটিডে প্রান্তগুলো এরকম ক্রসের মতো চিহ্ন হয়। ক্রস মানে কি, এটা এদিকে এটা এদিকে ক্রস, এখানে ধরো এটা এদিকে এটা এদিকে, ক্রসের মতো হয়। ক্রস জায়গাটাকে বলা হয় কাইজমা। কাইজমা মানে ক্রস, কাইজমা মানে ক্রস। এবং এই ক্রস অংশের ক্রোমাটিডগুলো, ক্রস অংশের এই ক্রোমাটিডগুলো স্থান বিনিময় ঘটে, অর্থাৎ এই অংশটা এর মধ্যে ঢুকে যায়, এই অংশটা এর মধ্যে ঢুকে যায়। এটাকে বলা হয় ক্রসিং ওভার বা জিনের বিনিময় বা জিনের বিনিময়। এটা আমরা শিখব। হ্যাঁ বলো। ও মানে ধরো এই ক্রোমোসোমে এটা তো এখানে আছে তাই না, আর এই ক্রোমোসোমের এখানে আছে। এখন এই ক্রোমোসোমেরটা মনে করো এইখানে চলে যায় আর এখানকারটা এটার সাথে যুক্ত হয়ে যায়, চেঞ্জ হয়, মানে এর ক্রোমাটিডের অংশ এক্সচেঞ্জ হয়ে যায়, এক্সচেঞ্জ হয়ে যায়। আগেকার সময় যেমন হলো, যখন টাকা পয়সা নাকি ছিল না, তখন মানুষ হচ্ছে জিনিসপত্র দিয়ে জিনিসপত্র নিত, মানে টাকা পয়সার সিস্টেম ছিল না। ধরো যে নৌকা পার হবে, তো দুটা হাতে দুটা নারিকেল নিয়ে চলে যেত। হ্যাঁ, যে ওই নারিকেল নিয়ে ওই মাঝিকে বলতো আমি তোমাকে দুইটা নারিকেল দিচ্ছি, আমাকে পার করে দাও। ওর ওটা লাভ হলো, তখন ও নৌকা পার করে দিল। যে এবার নৌকারা ধরো ওই নারিকেল একটা চাউল কিনতে হবে, চালের দোকানে আমি আপনাকে নারিকেল দিচ্ছি, আমাকে একটু চাউল দেন, এরকম ছিল। হ্যাঁ না, তখন টাকা না, জিনিসপত্র দিয়ে জিনিসপত্র। হ্যাঁ কি ওটা তখন তো টাকা পয়সা ছিল, তখন পড়াশোনা ছিল না, পড়াশোনা ছিল না তখন, পড়াশোনা ছিল না। ও যখন ওরকম ছিল না তখন পড়াশোনা ছিল না, তখন পড়াশোনা ছিল না, মানে অনেক আগের কাহিনী। যখন এরকম যে বিন্দুতে মিলিত হয়েছে এই জায়গার নাম কি, এই গোটা যেখানে মিলিত হয়েছে এইটুকু অংশটাকেই বলা হয় কাইজমা। এটা আমরা এর মধ্যে বর্ণনার মধ্যে পড়বো। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা এই বর্ণনার মধ্যে পাবো। কাজে এখান থেকে এখন এবার আসল পড়া, যেখান থেকে সৃজনশীল খুবই আসে, সেখান থেকে দেখো যে মিয়োসিস কোষ বিভাজনের এটা একটু রাশি, যে যেহেতু এখানে আমরা মিয়োসিস বা মায়োসিস 1 দেখলাম, তো প্রথমে যেটা হয় মায়োসিস 1, এই মায়োসিসের আচ্ছা দ্বিতীয়বার যদি আবার আমার উপরে পড়ে তাহলে বুঝতে হবে আত্মা ঢুকে গেছে। আহত বলে হ্যাঁ, আহত বলে না আহাত নাকি জানো বলে আহত। দেখো মিয়োসিস 1 এটাকে কিন্তু আসলে আবার ভাগ করা হয় 4টা ভাগে। একটাকে বলা হয় প্রোফেজ 1, প্রোফেজ 1, তারপর হলো এদের আবার প্রোমেটাফেজ নাই, সরাসরি মেটাফেজ। মেটাফেজ 1, মেটাফেজ 1, যেহেতু এটা 1 তাই সবটাই হলো 1 1 করে হবে। এটা হলো অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1, আর সর্বশেষ হলো টেলোফেজ 1, টেলোফেজ 1, টেলোফেজ 1। যেহেতু এটা মিয়োসিস 1 তাই এর ভাগগুলো সব 1 1 1 এইভাবে। পরীক্ষায় হলো যেটা সৃজনশীল হিসেবে আসে সেটা হলো, হ্যাঁ এটা কেন প্রোমেটাফেজ আসবে না সেটা আমি প্রোফেজ 1 বর্ণনার সময় বলবো। হ্যাঁ কেন আসে। এখন দেখো প্রোফেজ 1 এইটার কিন্তু আবার 5টা ধাপ আছে, এদের কোনো ভাগ নাই। এই প্রোফেজ 1 কে আবার ভাগ করা হয়েছে মোট 5টা ধাপে। তোমাদেরও বই থাকলেও লিখলে ভালো, তাহলে একটু সাথে সাথে মুখস্থটা হয়ে যায়। দেখো প্রোফেজ 1 কে আবার 5টা ধাপে ভাগ করা হয়। একটাকে বলা হয় লেপ্টোটিন, লেপ্টোটিন, একটা হলো জায়গা তো একটা হলো জাইগোটিন, জাইগোটিন, একটা হচ্ছে প্যাকাইটিন, প্যাকাইটিন, তারপর হলো ডিপ্লোটিন, ডিপ্লোটিন, আরেকটা হলো ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস। এই 5টা কিন্তু পরীক্ষা আসে। তো এখানে যেহেতু আনকমন নাম, এটা মনে রাখার ছন্দ বানিয়েছি। ছন্দটা হলো এরকম, এই 5টা মনে রাখার ছন্দ হলো এরকম। দেখো
লাল জামা পরে ডাইনি ডাকে। ডাইনি, হ্যাঁ ডাইনি ডাকে। না যেহেতু এটা কিন্তু ডাইনি, এটা কিন্তু ডাইনি। ডাইনি মানে মহিলা ভূত। তো এই যে কক্সিস আছে না, এই কক্সিস হলো বাঁকানো থাকলে ওটা মহিলা হয়। মেরুদণ্ডের শেষ যে অংশটা থাকে সেটা যদি একটু বাঁকানো থাকে তাহলে ওটা দেখলে বোঝা যাবে এটা মহিলা। হ্যাঁ এটা হলো মহিলা। দাঁড়িয়ে আপনি বাঁকানো আছে, এই যে যাওয়ার সময় দেখো এটা একটু এরকম 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 বাঁকানো আছে হুকের মতো। আর হ্যাঁ আর হলো ছেলেদের হলো সোজা থাকে, মেয়েদের হচ্ছে একটু বাঁকানো থাকে। হ্যাঁ অনেকে এটা নিয়ে অনেক মস্কার করে, বলে যে মেয়েদের হাতটি বাঁকা তো তাই ওদেরকে বুঝায় লাভ নাই, ওরা বুঝবে না। এটার সাথে এর কোনো সম্পর্ক নাই। আপনার নিচে না তো তোমার হচ্ছে যে আসলে মেয়েদের কিছু কিছু জায়গাতে মেয়েদের বুদ্ধি বেশি, কিছু কিছু জায়গায় ছেলেদের বুদ্ধি বেশি। হ্যাঁ এইভাবে ব্যালেন্স করা আছে আর কি। কিছু জায়গায় মেয়েদের বুদ্ধি বেশি হয়, কিছু জায়গায় ছেলেদের বুদ্ধি বেশি হয়, তাই না? হ্যাঁ না ওই শিক্ষার ক্ষেত্রে মানে যেমন তোমার ধরো পড়াশোনাতে কিন্তু মেয়েরা দেখা যায় বেশি ভালো রেজাল্ট করে, তাহলে এই ক্ষেত্রে তো আবার মেয়েদের পক্ষে থাকছে, তাই না? লাল জামা পরে ডাইনি ডাকে। লাল জামা পরে লিখিনি, পরে লাল জামা পরে ডাইনি ডাকে। তো প্রত্যেকটা প্রথম অক্ষর দেখো মিলছে। হ্যাঁ দেখো লালে হলো লেপ্টোটিন, তাই না? লাল লেপ্টোটিন, লেপ্টোটিন। জামা হলো জাইগোটিন, জামা হলো জাইগোটিন, জামা হলো জাইগোটিন। ওই যে পরে পরে হলো প্যাকাইটিন, প্যাকাইটিন। ডাইনি হলো ডিপ্লোটিন, ডিপ্লোটিন। তাহলে কি কে লাল জামা পরে আসছো আজকে? তাহলে তো সবাই ডাইনি হয়ে যাচ্ছে। দুইজন নাকি লাল জামা? তোমারটাও তো লালই, ওটা বেশি লাল। ওই যে জোয়েল দেখো লাল জামা পরে ডাইনি ডাকে। এটা আমরা এই পাঁচটা মনে রাখতে পারি, তাই না? আরেকটা ছন্দ মনে নিয়েছিলাম যে যেটা ভালো লাগে সেটা তোমরা করতে পারো, সেটা হলো আরেকটা ছন্দ, লেপ্টে গেল পেটটা। ওরে ভালো স্যার, ওরেটাই ভালো। লেপ্টে গেল পেটটা মানে স্যার লেপ্টোটিন। হ্যাঁ লেপ্টোটিন গেল ও জাইগোটিন। আরে ওরে ভালো, ওরে ভুলে গেছি। না লেফটে যাই হবে, লেফটে যাই, লেফটে যাই পেটটা। ওটা বেশি কঠিন, তার থেকে এটাই ভালো না? আচ্ছা তাহলে এটা এখানে শব্দ লেখা হয়েছে, তাই না? আচ্ছা এখন দেখো এই যে মায়োসিস 1 যখন কমপ্লিট হয়ে যায়, এখানে যখন মায়োসিস 1 কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে যে দুটো কোষ হলো এইখানে, তখন ইন্টারোকাইনেসিস হয়। ইন্টারোকাইনেসিস বা ইন্টারকাইনেসিস বলা হয়, ইন্টারোকাইনেসিস। এর অর্থ হলো মধ্যবর্তী প্রস্তুতিমূলক দশা। এর অর্থ হলো মধ্যবর্তী প্রস্তুতিমূলক দশা। মধ্যবর্তী মানে পরবর্তীতে আবার বিভাজন ঘটবে, তার আগে কিছু প্রস্তুতি নাই, এটা হলো মধ্যবর্তী প্রস্তুতিমূলক দশা। হ্যাঁ এটা তারপরে শুরু হলো আবার মায়োসিস 2। এই যে তারপর মায়োসিস 2, তাহলে এটাই গেল মায়োসিস 1 ধরো প্রথমটা, মায়ো 1, ইন্টারোকাইনেসিস, তারপর আবার কি মায়ো 2, মায়ো 2। তো পরীক্ষার সময় আমাদের লাগবে আসলে শুধু এই প্রোফেজ 1 এর এই 5টা, অন্যগুলো লাগবে না। হ্যাঁ তো এখন সেগুলো আমরা এখন বুঝবো। যদি মায়োসিস 2 হয় তাহলে এই মায়োসিস 2 এরও কিন্তু ওরকম ভাবে ভাগ করা হয় 4টা ধাপে, তাহলে এটা কি প্রোফেজ 2 হবে। যদিও লাগে না, এমনি জেনে রাখো এটা হলো মেটাফেজ 2, মেটাফেজ 2। যেহেতু ওখানে মিয়োসিস 2 আছে তাই সবটাতেই হবে কি 2। অ্যানাফেজ 2, অ্যানাফেজ 2, তারপর একই হবে টেলোফেজ 2, টেলো 2। এইভাবে এই হলো শেষ। তবে আমাদের লাগবে হচ্ছে প্রোফেজ 1 এর 5টা ধাপ, প্রোফেজ 1 এর
5টা কাজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করি হচ্ছে প্রবেশ 1 দিয়ে। এইগুলা তো আর দরকার নেই, মুছে দিলাম তাহলে। হ্যাঁ, হয়নি? ওই আছে, ওই আছে। আবার তোমরা বের হওয়ার সময় যদি এরকম হাতটা তোমাদের গায়ের উপরে দেয় তাহলে কিন্তু এটা দেখতে পাইনি, ওই আসছি এসে প্রথমে তাকিয়েছি আমার বাসায় একটা কঙ্কাল আছে, তো ওই তোমার হচ্ছে যে ওই আগে টাঙানো থাকতো, এখন টাঙানো না, নেই, আলাদা করে খুলে রাখা হয়েছে। তো ওই একটা বাসায় মেহমান আসছে, তো যে রুমে কঙ্কালটা আছে, তো রাত্রে ঘুমাবে, তখন হচ্ছে যে দরজা বন্ধ করে আর দরজা খুলে আসে, বলছে যে এই রুমে আমি ঘুমাতে পারবো না। তো কেন? তো বলছে যে কঙ্কাল আছে তাই। আমি বলছি না, এটা তো ইয়ে না, এটা তো মরা কঙ্কাল, একটা মরা কঙ্কাল। বলছে ওই জন্যই তো ভয় লাগছে, তাজা হলে ভয় লাগতো না। 5,500 যখন কিনছিলাম 5,500, এখন হয়তো বাড়তে পারে। তো বলছে যে না, ওই মরা বলেই তো ভয়, তাজা হলে ভয় লাগতো না। তাজা কঙ্কাল তো আসলে পাওয়া যায় না। তো তখন আমি বললাম যে আচ্ছা তাহলে ঢেকে দিই কোনো কিছু দিয়ে। বলছে না, তাও ভয় লাগছে। মানে ঢেকে রাখলে চোখ যাবে, তখন আর কি করা, তখন হচ্ছে যে কঙ্কাল আবার নিয়ে আবার রেখে দিলাম আর কি, পরে আমার রুমে রাখলাম। এখন ওই মানুষজন ভয় পায়, খুলে রাখা। হ্যাঁ, তো খুলে রাখা হচ্ছে। মানে ওই এটা নিয়ে একটা অনেক আগে নাটকে দেখছিলাম যে টিচার হচ্ছে যে কঙ্কাল নিয়ে যে রুমে থাকে, আগেকার সময় অনেক টিচার এরকম ছিল যে কারো বাড়িতে থাকে, খাওয়া দাওয়া করে, হ্যাঁ, পড়ায় এরকম। এটা কি যেন বলে আর কি, লবি, হ্যাঁ জায়গি না কি যেন বলে। হ্যাঁ, তো এরকম আর কি। তো ওই টিচারের একটা কঙ্কাল ছিল। এখন ওই বাড়ির কাজের মেয়েটা বলছে যে আচ্ছা স্যার, আপনি যে এই কঙ্কাল নিয়ে ঘুমান, তো আপনার ভয় লাগে না? তখন ও হাসছিল, তো না, কোনো ভয় লাগে না। সেই দিনই ওর ভয়ের কাহিনী ঘটে গেছে, ভয় লাগে না। এখন ও হচ্ছে ঘুমাইছে, এখন দেখছে কি যে কঙ্কালের ভিতর থেকে শব্দ আসছে, এরকম শব্দ হচ্ছে। তো ঘুম আর আসছে না। তো চিন্তা করছে কি রে, কঙ্কাল এরকম, হ্যাঁ, কিন্তু শব্দ হচ্ছে কি করে? তো তখন চিন্তা করছে তো ইয়ে করি, তো চাদর মুড়ি দিয়ে ঘুমাইছে, তাও ভাই শব্দ হচ্ছে, তখন ভয় লেগে গেছে, কি মুশকিল, শব্দ হচ্ছে কেন? নাটকে দেখাচ্ছে। তো এখন হলো যে হুমায়ুন ফরিদির নাটক আর কি, একটু হাসি। তো এখন হচ্ছে ও তখন করলো কি যে চাদর দিয়ে ঢেকে দিল, যে তাহলে ভয়। কিন্তু আসল কাহিনী হলো উপর তলাতে খাট আগে সরাচ্ছিল, ওই শব্দটা ওর মাথার মধ্যে ওটা আছে। হ্যাঁ, মাথায় ওটা সেভ আছে যে ভয় লাগে না। আর একই সময় ওই সব উপরে খাট নড়াচ্ছে ফেলাচ্ছে, মানে ইয়ে করছে, ওই শব্দ ভাবছে যে এইটা বোধহয় কঙ্কাল থেকে দিচ্ছে। তখন হচ্ছে যে ওদের উপরে ঢেকে রাখছে। সকালবেলা কাজের মেয়ে আসে, ঘর গুছাচ্ছে, তখন ওই কঙ্কাল যে চাদর দিয়ে ঢাকা খেয়াল করেনি, হঠাৎ তুলে দিচ্ছে কঙ্কাল আর অজ্ঞান হয়ে পড়ে। আচ্ছা, এতক্ষণে হয়ে গেছে সবার, তাই না? এবার দেখো লেপ্টোটিন থেকে আমরা শুরু করব। তো লেপ্টোটিন, এটা বাংলা ভাষা বই দিয়ে আছে। লেপ্টোস মানে চিকন, টিন মানে সুতা। টিন মানে তো সুতা, আমরা জানি। লেপ্টোস মানে চিকন, আবার টিন মানে সুতা। তার মানে হলো চিকন সুতা। লেপ্টোস মানে চিকন, টিন মানে সুতা, চিকন সুতা। তো এখানে যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোসোম আছে, সেই ক্রোমোসোমে যে ক্রোমোসোমগুলো আছে বেশ চিকন। যেহেতু এটা চিকন, তাই এটাকে বলা হচ্ছে চিকন সুতা। তো এই চিকন সুতার গায়ে কিছু দানা দানার মতো গঠন দেখা যায়। নিউক্লিয়াসটা এর সাথে লেগে থাকে, একটা ছোট একটা বড় এরকম ভাবে থাকে। আর একটা মনে করো এরকম বড় হলো, এখানে এরকম।
এই তো এটাই হলো লেফট রুটিন। একটা ছোট বড় দেওয়ার কারণ কি স্যার? হ্যাঁ, এটা আমি বলছি কেন যে এখন একটা ছোট একটা বড়, আমাদের তো মোট 46টা ক্রোমোসোম আছে। তো সব ক্রোমোসোমের সাইজ এক না, কেউ ধরো ছোট কেউ বড় এরকম। কারণ কি, এক একটা ক্রোমোসোমের দায়িত্ব এক এক রকম থাকে, তো ওই দায়িত্ব অনুযায়ী এরকম হয়েছে। বুঝা গেল কি? এখন ধরো যে অন্য গ্রহ থেকে কোনো মানুষের মধ্যে কোনো প্রাণী যদি আসে, ধরো ওই গ্রহে সবাই সমান, এখন হচ্ছে এই ক্লাসরুমে আসে ও কিন্তু এই প্রশ্ন করবে কি ব্যাপার এখানে একটা ছোট একটা বড় এরকম কেন? ধরো ওই গ্রহে সবাই সমানই হয় এরকমই, তাহলে তো তার কাছে এরকম মনে হবে। তাহলে এক একজন এক এক রকমের বৈশিষ্ট্য, এই জন্য এরকম একটা ছোট একটা বড়। তাহলে এখানে তোমার হচ্ছে যে এই বাইরের দিকে তো আঁকতে পারবা, এটা না হলে বোধহয় চলবে, তাই না? আমার আঁকতে পারবা, এই জিনিসটা বোঝা। তো লেফট রুটিনে কি কি বিষয়গুলো বলা হচ্ছে, যেহেতু এটা প্রোফেজেরই 5টা ধাপ। প্রোমেটাফেজ কেন নাই? প্রোমেটাফেজ এই কারণে নাই যে প্রোফেজ একের মধ্যে এত বেশি বর্ণনা করা হয়ে গেছে যে প্রোমেটাফেজ বর্ণনা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য এখানে কিন্তু আর প্রোমেটাফেজ দেওয়া হয়নি। একটা বিষয় মনে রাখবা, কিন্তু ইংলিশ মিডিয়ামের অনেক বইয়ে তোমার হলো মাইটোসিসেরও 4টা ধাপ আছে, অর্থাৎ ওখানে প্রোমেটাফেজ দেখানো হয়নি। এখন যদি পরীক্ষায় ধরো এরকম কোশ্চেন আসলো যে নিচের কোন ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়? ধরো প্রোমেটাফেজ তো আমরা জানি, কিন্তু ধরো প্রোমেটাফেজ নাই, প্রোফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে। তাহলে কোনটা হবে বলো তো? না, প্রোফেজ হবে, কারণ ওখানে তো বিলুপ্তি ঘটে। না না, ওই যে বললাম শুরু করে ওখানে করে তারপর। হ্যাঁ, প্রোফেজে কি হয়, বিলুপ্ত শুরু হয় কিন্তু সমাপ্ত তো হয় না। সমাপ্ত হয় কোন ধাপে? প্রোমেটাফেজ ধাপে। তো প্রোমেটাফেজ তো নাই, তাই বলে কি মেটাফেজ হবে? তা তো হবে না। একজন নাই বলে তাই বলে আরেকজন তো না। ধরো তুমি হলো তোমার মনে করো ব্যাংকে 1 কোটি টাকা আছে, তো তোমার পরিবর্তে অন্য কেউ যাই বললো কি ও নাই, তো তাই আমি ওর পরিবর্তে আমি করতে আসছি, তো দিবে? তাহলে যার জন্য যেটা প্রযোজ্য না সেটা উত্তর কখনোই হবে না। ওই যে বললাম নাই মানে ওই প্রোফেজের মধ্যে প্রোমেটাফেজ আলোচনা ধরো ওই বইয়ে করা হয়ে গেছে, ওই বইয়ে করা হয়ে গেছে। যেমন বললাম না, ইংলিশ মিডিয়ামে অনেক বইয়ে মাইটোসিসের ক্ষেত্রেও প্রোমেটাফেজটা দেখানোই হয়নি, প্রোফেজেই সব ঘটনা লিখছে। এইভাবে প্রোফেজে শুরুতে নিউক্লিয়ার আবরণী ও নিউক্লিয়াস বিলুপ্ত হতে শুরু করে এরকম, আর শেষে লিখছে যে প্রোফেজের একবারে শেষে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। ওখানে যেহেতু প্রোমেটাফেজ দেয়নি, যে তাহলে যদি প্রশ্ন হয় ওখানে যদি প্রোমেটাফেজ না থাকে তখন অপশনে প্রোমেটাফেজ যদি থাকে তাহলে তো প্রোমেটাফেজ হবে, আর যদি না থাকে মেটাফেজ হবে না, প্রোফেজ হবে। বুঝা গেল কি? তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। মেডিকেল অ্যাডমিশনে এই ধরনের কোশ্চেন হয়, তখন হচ্ছে যে অনেকে কিন্তু বুঝতে পারে না দুটাই থাকে কি দুইটা মানে প্রোফেজও আছে প্রোমেটাফেজ আছে না, তো সেটা তো প্রোমেটাফেজ হবে, এটা তো জানোই, এটা তো জানা কথা। দুইটাই থাকলে তো প্রোমেটাফেজ সবসময়ের জন্য উত্তর প্রোমেটাফেজ। এখন প্রোমেটাফেজ নাই, তাহলে মেটাফেজ হবে, অ্যানাফেজ হবে না, কি হবে? প্রোফেজ হবে। বুঝা গেল? হ্যাঁ, মানে তোমার ফিজিক্সে কমায় দিছে, ফিজিক্সে হলো আগে 20 ছিল ওটা 15 করে দিচ্ছে। হ্যাঁ, ওটা যে সাধারণ জ্ঞানের মধ্যে ঢুকাইছে, মানবিক গুণাবলী, এই মানবিক চেঞ্জ করে আইকিউ আর কি। হ্যাঁ, আর কিছু চেঞ্জ করে না, কিছু চেঞ্জ করে না। বায়োলজিতে সবথেকে বেশি, তারপরে কেমিস্ট্রি, তারপরে ওই ফিজিক্স আর সাধারণ জ্ঞান ইংরেজি সব সেম। তার মানে তোমাকে সায়েন্সের ক্ষেত্রে বায়োলজি আর কেমিস্ট্রিতেই ভালো করতে হবে, ওগুলো তো কম কম মার্ক, ওগুলো ভালো করতে হবে। হ্যাঁ, ওগুলো ভালো করতে হবে। হ্যাঁ, তবে বেশি ভালো করতে হবে এই দুইটাতে, তাই না? এই দুইটাতে বেশি ভালো করতে হবে। তো এটা মানবিক গুণাবলী মানে বুঝতে পারতো, মানবিকতা যে ব্যাপারগুলো সেই ধরনের, যে তুমি রাস্তায় চলছো, তোমার সামনে দেখা গেল যে একজনের মনে করো যে গুন্ডালে যাচ্ছে, হঠাৎ করে তার ব্যাগটা পড়ে গেছে। না, ওই জ্ঞান আছে, মানে যেমন ধরো যে আমি বলতেছি যে, আমি উদাহরণ দিচ্ছি যে একটা হুন্ডা চালক চালাতে চালাতে তার হচ্ছে হঠাৎ করে তার ধরো কিছু একটা পড়ে গেছে, ব্যাগ বা কিছু একটা পড়ে গেছে, তো তার কিন্তু হুন্ডা থেকে নেমে স্ট্যান্ড করে তারপর ওখান থেকে নিয়ে আসাটা একটু কষ্টকর। তুমি ওদিক দিয়ে যাচ্ছিলা, তখন তুমি ব্যাগটা নিয়ে তার কাছে দিলা, এটা হলো মানবিক গুণাবলী। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে মানুষের যে উপকার করলে না, এই উপকারটাই হলো মানবিক গুণাবলী। শুধু মানুষের উপকার বলে না, পশু পাখির উপকার করলা, সেটাও কিন্তু
ধরো একটা কুকুরের উপকার করলা, তাহলে কি কুকুরিক গুণাবলী হবে? ওটাও মানবিক গুণাবলী। মানে কুকুরের উপকার করতে বলে কুকুরিক গুণাবলী? ওটা না, ওটাও মানবিক গুণাবলী। বুঝছো? বিড়ালের উপকার করলা, বিড়ালিক গুণাবলী না, ওটা মানবিকই গুণাবলী। মানে মানবতার এটা এরকম উপকার করতেই হবে, এটা হলো মানুষের নিয়ম। হ্যাঁ, এর 5টা থাকবে। হ্যাঁ, একজন ধরো যে রিকশাওয়ালা যদি এসি কি করতে হবে? বাড়াই দেবো, মানে কি ঠান্ডা বাড়াই দেবো? ও আচ্ছা, দেখো তাহলে ইলেকট্রনে কি কি বর্ণনা বলা হচ্ছে, এবার শুনো, শুনলে পড়া মুখস্থ হয়ে যাবে, শুনলে পড়া মুখস্থ হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনো, তাহলে বাড়িতে পড়তে হবে না, খালি শুনতে হবে মনোযোগ দিয়ে। যে এটা যদি প্রভেদের একটা দশা, প্রভেদ দশায় যেমন ছিল না পানি বিয়োজন ঘটে, তাহলে এটা শুরুর দিকে প্রভেদের, তাহলে এখানে কি হবে? পানি বিয়োজন ঘটবে আগের মতোই। পানি বিয়োজন ঘটার জন্য কি হবে? পানি বিয়োজন ঘটবে, তাই হলো যে সুতার মতো যে কোয়াটিন গুলা ছিল, পানি সরে যাওয়ার কারণে এরা জড়সড় হতে শুরু করবে। পানিতে চুল টুল আওড়ায় দিয়ে মানুষ থাকে, উপরে উঠে আসলে তখন তো আবার বাইরে যেতে, তাই না? পানি নাই, তো এরকম আর কি পানির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আরামে এসে থাকে। পানি নাই, তখন সংকুচিত হতে শুরু করে। সংকুচিত হয়ে যখন সংকুচিত হবে, তখনই তো আমরা ক্রোমাটিন গুলাকে ক্রোমোসোম আকারে দেখবো, এবং তখন দেখতে পাবো, যেহেতু সংকুচিত হলে মোটা হয়। তাহলে এই লেপ্টোটিনে আমরা পানি বিয়োজন হওয়ার জন্য ক্রোমাটিন গুলা ক্রোমোসোমে পরিণত হতে দেখবো। এবং লেপ্টোটিনে ক্রোমাটিনের গায়ে কিছু দানার মতো গঠন দেখা যায়, এটাকে ক্রোমোমিয়ার বলা হয়। ক্রোমোমিয়ার মানে কি? যে ক্রোমোমিয়ার বলতে এরকম, ধরো এটা একটা ডিএনএ, ডিএনএর জায়গায় জায়গায় কিছু অনেক ঘন কুণ্ডলী পাকানো কিছু দেখা যায় মিয়োসিস কোষ বিভাজনের লেপ্টোটিনে, এরকম দেখা যায়। ওই জিনিসগুলাই এরকম দাগ দাগ দিয়ে দেখানো হয়েছে। এই জিনিসগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। এর বাংলা অর্থ কি? ক্রোমোমিয়ার। এর বাংলা অর্থ হলো, ক্রোমো মানে ক্রোমোসোম, মিয়ার মানে অংশ, ক্রোমোসোমের বিশেষ অংশ, ক্রোমোসোমের বিশেষ অংশ। এটা একটা বিশেষ অংশ যেটা অন্য জায়গায় নাই, জায়গায় জায়গায় আছে, তাই এটা ক্রোমোসোমের বিশেষ অংশ, এটা হলো ক্রোমোমিয়ার। আর কি বলা হচ্ছে? আর বলা হচ্ছে যে প্রাণীকোষের ক্ষেত্রে, প্রাণীকোষ হলে কি হয়? সবগুলো ক্রোমোসোম নিউক্লিয়ার আবরণীর কোন একটা প্রান্তে লেগে থাকে। যখন লেগে থাকে নিউক্লিয়ার আবরণের প্রান্তে, এটাকে পোলারাইজড বলা হয় অবশ্য। যখন লেগে থাকে তখন হলো এই ক্রোমোসোম গুলো সব ধরো একটা কোন একটা প্রান্তে এরকম একসাথে লেগে আছে। তো এই জিনিসটা তো গোল, আসলে ফুটবলের মতো গোল। তাহলে গোলের এখানে যদি অনেকগুলো ক্রোমোসোম একসাথে জড়সড় হয়ে লেগে থাকে, যে এইভাবে যদি লেগে থাকে, তাহলে এটা দেখতে ফুলের, হ্যাঁ ফুলের তোড়ার মতো। এই এখন অঙ্ক হিসাব করো না, আমি বললাম না মনোযোগ শুনলে বাড়িতে মুখস্থ করতে হবে না, শয়তান জাফরান তো বুঝতে। হ্যাঁ, তার কারণ কি? আমি হলো বলছি কিভাবে, তাই না? তো তোমরা হচ্ছে তোমরা এরকম পারো, খালি গল্পের মতো করে শুনতে হবে, খালি মাথায় একবার শুনলেই এমসিকিউর জন্য হয়ে গেল, সৃজনশীলের জন্য হয়ে গেল। কি কি আছে মনোযোগ দাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে যে ফুলের তোড়ার মতো লাগবে। প্রাণীকোষের ক্ষেত্রে এটা হয়, নিউক্লিয়ার আবরণের গায়ের সাথে এভাবে লেগে থাকে, এটাকে বুকে বলা হয় বা আমাদের ফুলের তোড়া বলা হয়। বুঝা গেল কি? ফুল যেরকম সেরকম। তো এই গোটা ঘটনাকে কিন্তু যে এই 4টা ঘটনাকে আমি একটা ভাবে লিখছি, যে একটা হলো না, এটা পরে বলবো, এখন বলবো না। আচ্ছা, তাহলে এইটুকু হলো, এইটুকু বললেই লেপ্টোটিন শেষ। আরো কিছু আছে না বললেও চলবে, এইটুকু বললেই শেষ, ঠিক আছে? এবার আমরা বলবো জাইগোটিন। দেখো জাইগোটিন কি? এটাই যে বললাম প্রথমে, যে পোলারাইজড মানে কি? প্রান্তে যাওয়া। পোলার মানে প্রান্ত। সবগুলো ক্রোমোসোম যখন নিউক্লিয়ার আবরণের প্রান্তে চলে যায়, তখন এটা কি? বুকে বলে। কিন্তু এই যে প্রান্তে চলে গেল না, প্রান্তে যাওয়াটাকে বলা হয় পোলারাইজড। বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। মানে ধরো এটা একটা ঘরের যদি মিডিল থেকে একবারে প্রান্তে কোনো কিছু চলে যায়, তাহলে এটাকে পোলারাইজ বলবে। পোলার মানে প্রান্ত, তাই কি না? পোলার মানে প্রান্ত। আচ্ছা, 100% মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তাহলে কারণ হচ্ছে যে পোলারাইজ কথাও কিন্তু বলছি, কিন্তু 100% মনোযোগ না থাকার কারণে দেখা যাচ্ছে অনেক সময় শুনছো আবার শুনছো না, মানে কখনো মানে
ওই শব্দ আসছে নেটওয়ার্ক সমস্যার মতো, নেটওয়ার্কের নেট যেমন হয় না, কথা কাটে কাটে আসে, তো তোমাদের মাথাতে কথা কাটে কাটে যাচ্ছে, মানে মনোসংযোগটা 100% হচ্ছে না। আচ্ছা, তার কোনো সমস্যা নাই। আমি বললাম ধরো তোমার কথা কাটে কেটে গেছে, তাহলে মানুষ তো বলে যে আমি আরেকবার বলেন শুনতে পাইনি, তুমি আবার বলবো, তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু শুনতে হবে, হ্যাঁ বুঝতে হবে, শুনতে হবে। শুনতে পারলে ধরো, বুঝতে পারো না সেটা বলতে হবে, আবার শুনতে পারো না তাও বলতে হবে, তাই না? তাহলে যত ডিসকাস করা যাবে তত তোমাদের সহজ হবে। তাহলে জাইগোটিনি কিভাবে খেয়াল করো, জাইগোটিনি হচ্ছে জোড়া সুতা। জাইগোটিনের বাংলা অর্থ জাইগোস মানে জোড়া, জাইগোস মানে জোড়া। তো জোড়া সুতা, জোড়া সুতা মানে হলো এখানে যেগুলো তুমি দেখতেছো, একটু অন্য কালিনে দিই তাহলে একটু ভালো হবে। তোমাদের অন্য কালিনে দিতে হবে না। দেখো এখন এখানে কি হবে, জাইগোটিন মানে জোড়া সুতা। আমি বাইরের দিকে আগালাম না, খালি ভিতরে আগাচ্ছি। তো এখানে এবার কি হবে, জোড়া সুতা মানে কি, জোর বাঁধবে, জোড়ায় জোড়ায় থাকবে, তাহলে এটা আর এটা একসাথে জোর বাঁধবে, এই জন্য এর নাম হলো জাইগোটিন। একসাথে জোর বাঁধার কারণটা কি, কারণটা হলো যে যারা একই গুণ সম্পূর্ণ হয় তারা কিন্তু একসাথে থাকতে পছন্দ করে, তাই না? যারা ভিন্ন রকমের হয় তারা তো ভিন্ন জায়গায় থাকতে পছন্দ করবে, তাই কি না? এটাই নিয়ম। তুমি যদি আমেরিকায় যাও, তুমি কিন্তু সবার আগে খুঁজবা কি, যে বাঙালি কারা আছে, তাই কিনা? তার সাথে তোমার ভাষার একটা সম্পর্ক, তোমার টান কিন্তু ওদিকে থাকবে, বাঙালি কারা আছে, ঠিক কি না? তুমি তখন সেইগুলাই খুঁজবা, যে যে এক জায়গায় একীভূত হবা, ঠিক না? তাহলে একই গুণ সম্পন্ন গুলা কিন্তু একসাথে থাকতে পছন্দ করে, তাই কি না? তাহলে তোমরা যেমন ধরো যে একই গুণ সম্পন্ন গুলা কি একসাথেই তো বসতো, তাই না? একই গুণ সম্পন্ন একসাথে বসতো, ঠিক না? এরকম আর কি, একই গুণ সম্পন্ন গুলা জাইগোটিন দশায় এসে এরা একসাথে মিলিত হয়। একসাথে মিলিত হওয়ার যে প্রক্রিয়া, তার নাম কি? সিনাপসিস। সিনাপস মানে সংযোগ, সিনাপস মানে সংযোগ, সেখান থেকে হচ্ছে সিনাপসিস, সেখান থেকে হচ্ছে সিনাপসিস, ঠিক আছে? সিনাপস মানে সংযোগ। এখানেও কিন্তু তুমি দেখতে পাবা ক্রোমোমিয়ার দেখা যাবে। এর পরের ধাপ থেকে আর ক্রোমোমিয়ার দেখা যাবে না। কেন যাবে না? কারণ ডিএনএ সব জায়গাটাই অনেক বেশি সংকুচিত হওয়ার কারণে অনেক মোটা হয়ে যাবে, যার জন্য তখন আর প্যাকেটের দিকে আর দেখা যাবে না। এখানে কি কি ঘটনা, তাহলে একই গুণ সম্পন্ন ক্রোমোসোমকে হোমোলোগাস ক্রোমোসোম বলে। ওই যে হোমোলোগাস মানে সমসত্ব ক্রোমোসোম, যে ক্রোমোসোমগুলো আকার আকৃতিতে সেম হয়, তাই না? তো একই গুণ সম্পন্ন ক্রোমোসোম এক জায়গায় মিলিত হওয়ার প্রক্রিয়ার নাম সিনাপসিস। আর মিলিত হয়ে যাওয়ার পর এদেরকে বলা হয় বাইভ্যালেন্ট, এদেরকে বলা হয় বাইভ্যালেন্ট, তাই না? বাইভ্যালেন্ট তো আগে বললাম, বাইভ্যালেন্টের বাংলা কি বললাম বলো, কার মনে আছে? ধন্যবাদ। তাহলে এই হলো ব্যাপার, এই হলো বাইভ্যালেন্ট। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম। এবার আমরা আসবো প্যাকেট। ও এই দুটো আগে একটু পড়ে ফেলো, তারপরে আবার প্যাকেট 2-3 মিনিটে পড়ে ফেলো, পরে না বোঝার জায়গাগুলো আবার আমাকে বলো, যাতে করে মুখস্থ এখানেই হয়ে যায়। মানে এখানকার পরে এখানেই যদি হয়ে যায়, তোমার প্রেশারটা কমে গেল না, তোমার প্রেশারটা কমে গেল। ওই জন্য তোমাদেরকে এখানেই পড়তে বলছি আমি। পরে না বোঝার জায়গাগুলো বই একটু দাগ দিয়ে রাখো, তারপরে একসাথে আমাকে বলবা। বলো শেষ হয়েছে কি পড়া?
কয়েলিং মানে পেঁচানো। লেপটোপ্রোটিন ধাপ থেকেই ডিএনএ কয়েলিং হয়, মানে অনেক বেশি কাছাকাছি আসতে শুরু করে। ডিএনএ যদি অনেক দূরে দূরে থাকে তাহলে এটা এরকম করে পেঁচাই কাছে আসে, এটাকে কয়েলিং বলা হয়। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, সিনাপসিস একটু বুঝে দিন। কথা বলা হয়েছে মানে চিত্রে দেখায় না কোনটা সিনাপসিস বলতেছে। ও আচ্ছা, সবগুলো প্রশ্ন একসাথে না নিয়ে একটা করে নিই। ও আগে শুরু করতে ওটা বলি, তারপরে ওটা বলি। হ্যাঁ আচ্ছা, সিনাপসিস কে দেখিয়েছে, কারণ সিনাপসিসের বাংলা অর্থ সংযোগ। তো এখানে দেখো এই ক্রোমোসোম কিন্তু দূরে ছিল, তাই না? জাইগোটিনে কি হলো, এই ক্রোমোসোম একসাথে এসে সংযোগ সাধন করলো, তাহলে এটাই হলো সিনাপসিস। তাহলে দেখিয়েছে তো, তাই না? এই যে একসাথে আসছে না। আবার দেখো ছোটটা তো অন্যদিকে মুখ করে ছিল, এটা এখানে ছিল, এটা এখানে ছিল, এই দেখো একসাথে চলে আসছে, তাহলে কি সিনাপসিস? সংযোগ সাধন করলো, একসাথে এসে সংযোগ সাধন করলো, এটাই সিনাপসিস। বলো আর কি? হ্যাঁ বলো। ও এই জাইগোটিন থেকে না এই গোটা জিনিসটা? ও আচ্ছা, এটাও কিন্তু উদ্দীপক এইভাবে আসে সাধারণভাবে, যে মিউসিসের ক্ষেত্রে হলে, যে ধরো জাইগোটিনের ধাপ যদি বলে জাইগোটিনের ক্ষেত্রে, তাহলে মিউসিসের এমন একটি ধাপ নিয়ে শিক্ষক আলোচনা করলেন যেখানে হোমোলোগাস ক্রোমোসোমগুলো একসাথে মিলিত হয়, তাহলে বুঝে নিতে হবে এটা জাইগোটিন। আবার লেপটোপ্রোটিনে যদি বলে যে এমন একটি মিউসিস, এমন একটি কোষ বিভাজন নিয়ে আলোচনা করলাম যেখানে পোলারাইজড হয়, তাহলে তো ওটাও বুঝলাম দেই। মানে সবসময় কিন্তু বৈশিষ্ট্য থেকে উদ্দীপকটা হয়। বৈশিষ্ট্য তোমার পড়া থাকলে তুমি তো বুঝতে পারবে এটা কোন জেলা, তাই না? বলো আর কি? ও আচ্ছা, রঞ্জন এটা মাইটোসিসে আমরা জেনেছি, যে মাইটোসিস পড়ার সময় বলেছিলাম, তো ওইজন্য এখানে বলিনি, যে যখন তোমার ইন্টারফেজ দশা, মানে ক্রোমাটিন গুলো সুতার মতো থাকে, তখন কিন্তু রং দিলে রং ধারণ করে না। আর যখন এরা সংকুচিত হয়ে খাটোমোটা হয়ে যায়, তখন এরা রঞ্জন ধারণ করে, মানে রং ধারণ করে। এখানে রং দিলে তখন রং ধারণ করবে। হ্যাঁ আচ্ছা, তুমি রঞ্জন বলছিলে। হ্যাঁ আচ্ছা, ব্যাপারটা হলো যে একটা সুতার মধ্যে রং ফেলে ধবাস করে পড়ে যাবে, আর যদি এই সুতাটা এরকম পেঁচাই মেচাই দাও, এবার রং দিলে রংগুলো কি ধারণ করবে না, এরকম ব্যাপার। হ্যাঁ এখান থেকেই রং ধারণ করে, এখানে রং দিলে এরা রঞ্জিত হবে। আর যখন ইন্টারফেস দশা পানি মানে অনেক থাকে, তখন তো রং দিলে রং ধারণ করবে না, পানিও আছে অনেক, আবার সুতার মতো রং আর ধারণ করে না। এই তারপরে বলো আর আছে কিনা? না সবগুলোতে করবে, জাইগোটিনে করবে, প্যাকেটিনে করবে, কিন্তু প্রথম লেপটোপ্রোটিনে শুরু হয় রং ধারণ করা। ইন্টারফেস দশাতে করছিল না, এখানে প্রথম রং ধারণ শুরু হয়। এগুলোতে তো আরো আরামসে করবে, ঠিক আছে? হ্যাঁ এটা উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায়। প্রাণী কোষ হলে শুধু এইটুকুই, ওই যে পোলারাইজড হয়, এইটুকুই। তারপর বলো আর কারো কোনো আছে? প্যাকেটিনে যাই, সময় আছে 5টা বাজে নিয়ে যে হাঁটতে যাবা? ও তুমি হেঁটে যাবে, অন্যরা ঘুরে যাবে, সবাই। আচ্ছা আগামী দিন কিন্তু বাকিগুলো সবই শেষ করে দিতে চাই। হ্যাঁ আগামী দিন আমরা একবার পুরোপুরি চেষ্টা করবো 4টার মধ্যে আসা, 4:03 থেকে শুরু করব, এবং আগামী দিন এই অধ্যায় শেষ হবে, ঠিক আছে? তারপর আমরা 3য় অধ্যায় শুরু করবো।